তো হ্যাঁ। জি স্যার। শুনতে আচ্ছা পাচ্ছি কিন্তু একটু। অনেক আস্তে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জোরে বলবো এখন থেকে, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস শুরু করি, অনেক দেরি হয়ে গেল, আমি একটু বাইরে গিয়েছিলাম। ওকে। আচ্ছা, আজকে আমাদের ক্লাস হচ্ছে 6, বাংলাদেশের সংবিধান, তাই না? আচ্ছা, আমরা সংবিধান, তো আজকে সংবিধানের একটু প্রথম থেকে দেখা শুরু করি, যে লিখিত এবং অলিখিত আইনের যে সমষ্টি সেটি হলো সংবিধান, এবং সংবিধানটাকে বলা হয় রাষ্ট্রের দলিল। এবং সংবিধান সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য যে সংজ্ঞাটা দিয়েছেন তিনি হচ্ছেন এরিস্টটল। এরিস্টটল কি বলেছে, কারো জানা থাকলে বলতে পারো, না হলে এই যে দেখো, যে রাষ্ট্র কর্তৃক বাছাইকৃত জীবন প্রণালী হলো সংবিধান। এটা হচ্ছে এরিস্টটলের দেয়া সংবিধানের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা। অলিখিত সংবিধান রয়েছে 4টা দেশের, কোন কোন 4টা দেশ? স্যার, ব্রিটেন, সৌদি, ব্রিটেন, ব্রিটেন, আর বাকি তিনটা। ব্রিটেন, সৌদি আরব, স্পেন, নিউজিল্যান্ড, এই 4টা দেশের সংবিধান হচ্ছে অলিখিত। তাহলে এই সব দেশগুলো চলে কিভাবে? ওদের নিজস্ব কিছু কৃষ্টি কালচার রয়েছে, এই কালচার দ্বারা, সংস্কৃতি দ্বারা পরিচালিত হয়। আচ্ছা, সংবিধান হিসেবে কোরআন শরীফ গ্রহণ করছে বিশ্বের একমাত্র দেশ, সেটা হচ্ছে ইরান। আচ্ছা, সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? ভারত স্যার। সবচেয়ে বড় সংবিধান ভারত, আর সবচেয়ে ছোট সংবিধান উম, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র। ভারতের সংবিধানে অনুচ্ছেদ রয়েছে 448টা, আর যুক্তরাষ্ট্রের যে সংবিধান স্যার, সেটা আপনার মানে স্ক্রিনের মাঝে একটা কালো দাগ দেখা যাচ্ছে। কোনটা? এটা এটা হ্যাঁ স্যার। এটা সরাবো কিভাবে? ও আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে। না স্যার। হ্যাঁ, এখন ঠিক আছে কিন্তু উম, পুরোপুরি যায়নি।
মানে স্যার, স্ক্রিনটা শেয়ারটা অফ করে আবার নতুন করে শেয়ার। নতুন করে না? ওকে। এটা কি করলাম? আচ্ছা, আমি কেটে দিই, নতুন করে আবার ঢুকি, তাহলে হবে না? হ্যাঁ, স্ক্রিন শেয়ারটা অফ করে দেন, পরে আবার নতুন করে শেয়ার দেন। ও আচ্ছা, স্টপ শেয়ারে দিলেই তো হয়। এখন ওকে। Participants can now see your screen. ওকে, ঠিক হ্যাঁ আছে স্যার, এখন? ঠিক আছে। ওকে, তাহলে সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, আর এটার অনুচ্ছেদ কয়টা রয়েছে? এটার অনুচ্ছেদ রয়েছে মাত্র 33টা। তাহলে সবচেয়ে বড় সংবিধান ভারতের, যেখানে অনুচ্ছেদ রয়েছে 448টা। আর সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে আমেরিকার, যেখানে অনুচ্ছেদ রয়েছে মাত্র 33টা। ওকে। সংবিধান প্রণয়নের ইতিহাস এখন পর্যন্ত, অর্থাৎ মানে সংবিধান কার্যকর হওয়ার আগ পর্যন্ত দুইটা অন্তর্বর্তীকালীন সংবিধান কার্যকর ছিল। প্রথমটা ছিল 26শে মার্চ 1971 থেকে 10 জানুয়ারি 1972, এবং দ্বিতীয়টা হচ্ছে 11 জানুয়ারি 1972 থেকে আমাদের সংবিধান কার্যকর হওয়ার আগ পর্যন্ত 16 ডিসেম্বর 1972। এই দুইটা অন্তর্বর্তীকালীন সংবিধান ছিল। আচ্ছা, 23শে মার্চ 1972 বিচারপতি আবু সাইদ চৌধুরী গণপরিষদ আদেশ জারি করেন। আচ্ছা, গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল 1972 সালে। ওকে। এই যে গণপরিষদ, এটার সদস্য ছিল কতজন? 403 জন। এই 403 জন কিভাবে সিলেক্ট করা হয়েছিল, যে কোন 403 জন হবে? এটা তো স্যার 1970 সালের নির্বাচনের মাধ্যমে জয়ী, মানে পূর্ববঙ্গের জাতীয় পরিষদ আর হচ্ছে প্রাদেশিক পরিষদের সদস্যদের দিয়ে গঠিত ছিল। আচ্ছা, তাহলে ওই সময় তো আরো অনেকে ছিল, তাহলে মাত্র 403 জনকে কেন গণপরিষদ সদস্য করা হলো? বাকিরা আর কি হলো, কি হয়েছিল, বাকিরা কেন হতে পারেনি? এই দুইজন হচ্ছে মানে বিদেশি সরকারের চাকরি গ্রহণ করেছিলেন, একজন হচ্ছে পাকিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন, আর 12 জন হচ্ছে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন, আর বাকিরা হচ্ছে বিভিন্ন কারণে উম, পরে বাদ পড়ছিলেন আর কি। আচ্ছা, তার মানে মূল কথা হচ্ছে যে যারা হচ্ছে বিদেশের সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেছিল, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, এবং যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল, এইসব কারণে তাদেরকে বাদ দিয়ে মাত্র 403 জনকে নিয়ে গণপরিষদ গঠিত হয়েছিল। গণপরিষদের প্রথম সভাপতি ছিল কে? মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। গণপরিষদের প্রথম স্পিকার কে ছিল? শাহ আব্দুল হামিদ স্যার। শাহ আব্দুল হামিদ। আচ্ছা, গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে ছিল? মোহাম্মদুল্লাহ। মোহাম্মদুল্লাহ। তাহলে স্বাধীন বাংলাদেশের প্রথম স্পিকার কে ছিল? মোহাম্মদুল্লাহ স্যার। মোহাম্মদুল্লাহ, যিনি ছিলেন গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার, তিনি হয়েছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম স্পিকার। তাহলে স্বাধীন বাংলাদেশের প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন? প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ বাইতুল্লাহ। তাহলে গণপরিষদের যিনি ছিলেন প্রথম ডেপুটি স্পিকার, তিনি হয়েছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম স্পিকার মোহাম্মদুল্লাহ। আর স্বাধীন বাংলাদেশের প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ বাইতুল্লাহ। সংবিধান রচনা কমিটি কত সদস্য বিশিষ্ট ছিল? 34 সদস্য বিশিষ্ট, যেটার প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিল সুরঞ্জিত সেনগুপ্ত। বাস এইটুকু পড়লেই হবে, বাকিগুলো দরকার নাই। ডক্টর কামাল হোসেন, রাজিয়া বানু, সুরঞ্জিত সেনগুপ্ত। ওকে, এবার আসি
সংবিধানের যে রচনার যে পুরো প্রক্রিয়া কোন দিন তারিখ অনুযায়ী আর কি কি হয়েছিল সেগুলো আমরা একটু দেখি। এখানে সবগুলা দরকার নাই, এখানে 11 অক্টোবর দরকার আছে। 11 অক্টোবরটা পড়লেই হবে। 1972 সালের 11 অক্টোবর কি হয়েছিল? কমিটির বৈঠকে খসড়া সংবিধান সর্বসম্মতিক্রমে চূড়ান্ত অনুমোদন পেয়েছিল। তার মানে 11 অক্টোবরটা আমাদের দরকার। তারপর আমরা চলে যাব সরাসরি 4 নভেম্বর 1972। তার মানে এখানে আমাদের দুইটা তারিখ পড়লেই হবে। 11 অক্টোবর 1972 যেদিন হচ্ছে কমিটির সর্বশেষ বৈঠকে সর্বসম্মতিক্রমে যে খসড়া সংবিধান সেটা চূড়ান্ত অনুমোদন পেয়েছিল। আর একটা হচ্ছে 4 নভেম্বর 1972 স্বাধীন বাংলাদেশের সংবিধানের খসড়া গৃহীত হয় গণপরিষদে। এই দিনটাকে বলা হয় সংবিধান দিবস। এটা হচ্ছে বাংলা ছিল 1379 সালের 18 কার্তিক। তাহলে সংবিধান দিবস হচ্ছে 4 নভেম্বর। আর এই যে 4 নভেম্বর 1972, এটা বাংলা ছিল 1379 সালের 18 কার্তিক। ওকে। বাংলাদেশ সংবিধানের রচয়িতা যদি গণপরিষদ থাকে তাহলে গণপরিষদ, আর যদি গণপরিষদ না থাকে তাহলে হবে ডক্টর কামাল হোসেন। যখন সংবিধান কার্যকর হয় তখন সংবিধানের তফসিল ছিল কয়টা? 4টা। আর বর্তমানে হচ্ছে 7টা। এই এই 7টা কবে করা হয়েছে? শেখ হাসিনার আমলে 2011 সালের 15তম সংশোধনীতে। আচ্ছা, 7টা তাহলে 5, 6, 7 এই তিনটা কি কি তফসিল? স্যার, পাঁচে বঙ্গবন্ধু মানে শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা। 7ই মার্চের ঘোষণা, 25শে মার্চের ঘোষণা, আর 10শে এপ্রিলের। ঘোষণা। হ্যাঁ, এই তিনটা ছিল সর্বশেষ সংযোজন তফসিলে। ঠিক আছে? 7 মার্চ, 26শে মার্চ, 10 এপ্রিল 71 সালে এই তিনটা ঘটনা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সহযোগিতা, যেরকম সহযোগিতা মুসলিমদেরকে তাদের নিজস্ব ধর্মীয় কালচার অনুষ্ঠানের অনুষ্ঠিত হওয়ার জন্য সরকার কর্তৃক সহায়তা পাওয়া যায়, ঠিক সেমভাবে অন্যগুলো যেই ধর্ম রয়েছে তারাও তাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপনের জন্য সরকার কর্তৃক সেম সহযোগিতার সাপোর্টটুকু পাবে। 3-এ বলা আছে রাষ্ট্রভাষা বাংলা। এখানে বলা আছে যে প্রজাতন্ত্রের একটি ভাষা থাকবে, রাষ্ট্রভাষা, সেটা হবে বাংলা। 4-এ বলা আছে জাতীয় সঙ্গীত, জাতীয় প্রতীক, জাতীয় পতাকা। জাতীয় সঙ্গীত, জাতীয় প্রতীক, জাতীয় পতাকা, এই তিনটা সম্পর্কে বলা আছে অনুচ্ছেদ 4-এ। এবার আসি, জাতীয় সঙ্গীত কোথায় রয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের কোথায় রয়েছে জাতীয় সঙ্গীতটা? গীতবিতান কাব্যগ্রন্থের স্বরবিতান অংশে। গীতবিতান গ্রন্থের স্বরবিতান অংশে জাতীয় সঙ্গীতটা রয়েছে। কত চরণ জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়েছে? প্রথম 10 চরণ, তাই না? প্রথম 10 চরণ। আমরা যখন গাই তখন 10টা গাই, কিন্তু যখন যন্ত্র সঙ্গীতের মাধ্যমে বাজানো হয়, আমরা গাই না কিন্তু বাজনা দিয়ে বাজানো হয়, তখন কত লাইন গাওয়া হয়? প্রথম 4 লাইন, স্যার। প্রথম 4 লাইন বাজানো হয়। ওকে। প্রথম ইংরেজি অনুবাদ করেছিলেন কে জাতীয় সঙ্গীতের? প্রথম ইংরেজি অনুবাদ করেছিলেন সৈয়দ আলী আহসান। সৈয়দ আলী আহসান জাতীয় সঙ্গীতের প্রথম ইংরেজি অনুবাদ করেছিলেন।
জাতীয় পতাকার প্রথম ডিজাইনার কে ছিলেন? শিবনারায়ণ দাস। শিবনারায়ণ দাস অঙ্কিত যে মানচিত্রটা সেটাতে কি ছিল? সরি, পতাকাটার মধ্যে কি ছিল? বাংলাদেশের মানচিত্র। বাংলাদেশের মানচিত্র খচিত যে পতাকাটা সেটা ছিল প্রথম জাতীয় পতাকা, এবং এটার ডিজাইনার ছিলেন শিবনারায়ণ দাস। এই যে এইভাবে পরবর্তীতে এই যে জাতীয় পতাকার মধ্যে মানচিত্র, এই মানচিত্রটা সরিয়ে ফেলা হয়েছে। সরিয়ে ফেলে ওইটার ডিজাইনার কে নাম দিছে? ওইটার ডিজাইনার কে? কামরুল হাসান। আচ্ছা, এখন দেখো, একটা ডিজাইন করতে গেলে কত কষ্ট করতে হয়। উনি একটা নিজস্ব শেপ অনুযায়ী 10/6, এটাতে একটা নির্দিষ্ট মাপ লাগে। উনি কষ্ট করে এটা বানাইছে, এবং মাঝখানে মানচিত্র, এগুলো তো মাথা থেকে আসতে হয়, সবার মাথায় তো আসবে না। যে লাল সবুজ থাকবে চতুর্দিকে, মাঝখানে লাল থাকবে, মানে উদীয়মান সূর্য, সবুজ শ্যামল বাংলাদেশে উদীয়মান সূর্য, তার ভিতরে বাংলাদেশের মানচিত্রটা। এটা তো অনেক মাথা খাটানোর বিষয়, তাই না? এখন আরেকজন আইসা শুধু মানচিত্রটা ফেলে দিল, ফেলে দিয়ে গেলো, হ্যাঁ এইটা ঠিক আছে, এবার ঠিক আছে। অর্থাৎ এখানে তিনটে অংশ, সবুজ অংশ, লাল অংশ, মানচিত্র, তিনটে অংশ একত্রিত করে এই পতাকাটা ডিজাইন করেছিলেন শিবনারায়ণ দাস। সেখানে আরেকজন আইসা বলল, ঠিক আছে মানচিত্রটা ফেলে দাও, নতুন ডিজাইন। এটা কি নতুনত্ব কিছু হইলো এখানে? উনি আইসা শুধু মানচিত্রটা ফেলে দিল, এখানে নতুনত্বের কি আছে? উনি তো কোনো কিছু সংযোজন করতে পারে নাই, তাহলে তাকে কেন বলা হবে ডিজাইনার? এটা তো সবাই পারবে। এটা যদি আমাকে বলে যে এটা মানচিত্রটা একটু কঠিন হয়ে যায়, সহজ করে দাও, বাস ফালাই দাও, মানচিত্র শেষ। তো এটার জন্য আবার নতুন ডিজাইনার কামরুল হাসানকে কেন দেওয়া হবে? এবং এইটার কষ্ট নিয়ে কিন্তু শিবনারায়ণ দাস কিছুদিন আগে, বছর খানেক আগে হয়তো তিনি মৃত্যুবরণ করেছেন। সারা জীবন তিনি এই কষ্টটা তিনি বয়ে বেরিয়েছেন। এটা শেখ মুজিবুর রহমান করেছিলেন, একদমই ঠিক করে নাই কাজটা। ওকে, এবার আসি, এটা কি জাতীয় প্রতীক, তাই না? এটা হচ্ছে জাতীয় প্রতীক। জাতীয় প্রতীকের, এটা তোমাদের রিটেনে আসতে পারে প্রশ্নটা, যে জাতীয় প্রতীকের বর্ণনা দাও। তখন লিখতে হবে কি, পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, এবং এর উভয় পার্শ্বে একটি করে ধানের শীষ, চূড়ায় পাট গাছের পরস্পরযুক্ত তিনটা পাতা, এবং পাতার উভয় পার্শ্বে দুইটো করে তারকা। তার মানে তারকা কয়টা? চারটা। পাট পাতার দুই পাশে দুইটা দুইটা করে চারটা তারকা, দুই পাশে দুইটা ধানের শীষ, নিচে পানির উপরে ভাসমান শাপলা। এটা হচ্ছে জাতীয় প্রতীক, আর এটার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। ওকে, এবার আসি, ছয়ে বলা হয়েছে নাগরিকত্ব। ও, আগে একটা বিষয় বলি নাই, চারে জাতীয় সঙ্গীত পতাকা প্রতীক। চারের ক, এটা আপাতত দরকার নাই, 2-4 বছর। পাঁচে বলা হয়েছে রাজধানীর কথা। পাঁচে বলা হয়েছে রাজধানীর কথা। এখানে বলা হয়েছে যে প্রজাতন্ত্রের রাজধানী হবে ঢাকা। ইচ্ছা করলেই আমরা সিলেট চট্টগ্রাম সরাইতে পারবো না, এটা সাংবিধানিক ভাবে সংশোধন করে সরাইতে হবে ঢাকা থেকে। ছয়ে বলা হয়েছে নাগরিকত্ব সম্পর্কে একটা লাইন আসে বিভিন্ন পরীক্ষায়, যে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশী বলে বিবেচিত হবে, এটা সংবিধানের কত নং অনুচ্ছেদে রয়েছে? এই প্রশ্নটা আসে। বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশি বলে বিবেচিত হবে, এটা সংবিধানের 6-2 অনুচ্ছেদে রয়েছে। কত? সংবিধানের 6-2। সাথে বলা হয়েছে সংবিধানের প্রাধান্য। এটি কি বোঝায় সংবিধানের প্রাধান্য? মানে স্যার, কোনো একটা বিষয় নিয়ে যদি মানে উম, বিভিন্ন পক্ষের মধ্যে মতান্তর দেখা দেয়, তখন সেটা সংবিধানে যেরকম বলা আছে সেই ব্যাখ্যাটাই হ্যাঁ, মনে প্রাধান্য করো, দিতে হবে। মনে করো, মনে করো কোনো একটা বিষয় নিয়ে সংসদে একটা আইন তৈরি হইলো, কিন্তু এটা সম্পর্কে আরেকটা আইন সংবিধানে আছে,
এমন যদি হয় যে যে আইনটা সংশোধন তৈরি করা হয়েছে সেই আইনের সাথে সংবিধানে যেটা উল্লেখ আছে সেটার সংঘর্ষ দেখা যায়, অর্থাৎ বিপরীত হয়ে যায়, একই বিষয়ে দুইটা মত হয়ে যায়, তাহলে যেটা সংবিধানে আছে সেটাকে প্রায়োরিটি দেওয়া হবে, আর যেটা জাতীয় সংসদে তৈরি করা হবে সেটাকে বাতিল ঘোষণা করা হবে। এটাকে বলা হয় সংবিধানের প্রাধান্য। এবার আসি দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগ হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এখানে আলোচনা করা হয়েছে 8 থেকে 25 পর্যন্ত। আমরা এটা যদি মুখস্থ করতে পারি, রাষ্ট্রের জাতীয়তাবাদী সমাজতন্ত্রীরা মানবাধিকার ও ধর্মনিরপেক্ষতার নীতিতে কৃষকদের মৌলিক উন্নয়ন তথা শিক্ষা, স্বাস্থ্য, সমতা ও অধিকারের দাবি প্রজাতন্ত্রে প্রধানের নিকট পৃথকীকরণের মাধ্যমে পেশ করে জাতীয় সংস্কৃতি স্মৃতি নিদর্শনকে পররাষ্ট্রনীতি হিসেবে গ্রহণ করলো। 5টা লাইন। এই 5টা লাইন যদি আমরা মুখস্থ করি তাহলে হচ্ছে কি এখানে সবগুলো আইসা পড়বে। যেমন রাষ্ট্রের, রাষ্ট্রের মানে কি 8 নম্বর অনুচ্ছেদ। 8-এ কি বলা হয়েছে? রাষ্ট্রের মূলনীতি সমূহ জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এগুলো বলা হয়েছে 8 নং অনুচ্ছেদে। তারপরের শব্দটা হচ্ছে জাতীয়তাবাদী, মানে জাতীয়তাবাদ সম্পর্কে বলা হয়েছে 9 নং অনুচ্ছেদে। 9 নং অনুচ্ছেদে বলা হয়েছে জাতীয়তাবাদ সম্পর্কে। পরে আসি সমাজতন্ত্রীরা। সমাজতন্ত্রীরা মানে হচ্ছে 10, মানে সমাজতন্ত্রীরা লেখার পরে ওই যে টান দিয়ে নিচে লিখে রাখবো আমরা 10, মানে কি, মানে হচ্ছে 10 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সমাজ ও শোষণ মুক্তি, সমাজতন্ত্র ও শোষণ মুক্তি, মানে এটাই সমাজতন্ত্রীরা, সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। সমাজতন্ত্র মানে কি, যে বামপন্থী যেটা যেটা আর কি, সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। পরে মানবাধিকার। মানবাধিকারের নিচে আমরা লিখে রাখবো 11। 11 অনুচ্ছেদে কি বলা হয়েছে? গণতন্ত্র ও মানবাধিকার। তারপরে ধর্মনিরপেক্ষতা, এটা নিচে লিখবো আমরা 12। 12তে কি বলা হয়েছে? ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা, এখানে বলা হয়েছে কি যে যে যার ধর্ম পালন করবে, উগ্রবাদী আচরণ করা যাবে না, কেউ কারো ধর্মীয় অনুষ্ঠানে বাধা দিতে পারবে না, ধর্ম পালনে কেউ বাধা দিতে পারবে না, এগুলো বলা হয়েছে ধর্মনিরপেক্ষতা। আচ্ছা, পরে নীতি। নীতিতে এটা নিচে লিখবো আমরা 13। এখানে বলা হয়েছে কি মালিকানার নীতি। মালিকানা নীতি। মালিকানা নীতি মানে হচ্ছে মালিক হবে জনগণ, গণতন্ত্রে যেটা হয়, অর্থাৎ পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় যেটা হয় যে প্রত্যেকটা জিনিসের মালিক থাকবে জনগণ। আচ্ছা, কৃষকদের, এটা হচ্ছে 14 নাম্বার। কৃষকদের এটা নিচে লাগবে 14 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? কৃষক ও শ্রমিকের মুক্তি। কৃষক ও শ্রমিকের মুক্তি। আচ্ছা, মৌলিক, এটা নিচে লিখবো 15। এতে কি বলা হয়েছে? রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হবে পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তির ক্রম বৃদ্ধি সাধন এবং জনগণের জীবনযাত্রার বস্তুগত ও সংস্কৃতিগত মানের দৃঢ় উন্নতি সাধন। তার মানে 15 মানে হচ্ছে মৌলিক। মৌলিকে হচ্ছে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, এটা বলা হয়েছে 15তে। উন্নয়ন 16। 16 মানে হচ্ছে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব, এটা বলা হচ্ছে 16তে। তারপরে শিক্ষা। শিক্ষা বলা হয়েছে 17তে। 17তে কি বলা হয়েছে? অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। এই যে শিক্ষা এখানে আছে, এই শিক্ষার নিচে আমরা লিখবো 17। এখানে বলা হয়েছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা, অর্থাৎ শিক্ষা গ্রহণ করতে কোনো ধরনের টাকা লাগবে না, বেতন লাগবে না, কিন্তু সাথে সাথে বাধ্যতামূলক করা হয়েছে যে এই শিক্ষাটা অবশ্যই গ্রহণ করতে হবে। তারপরে আসি স্বাস্থ্য। স্বাস্থ্য বলা হয়েছে 18। 18তে বলা হয়েছে স্বাস্থ্য। আর 18 কতে বলা হয় কি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন। 18 কতে বলা হয়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন। তারপরে হচ্ছে সমতা। সমতা হচ্ছে বলা হয়েছে 19 নং অনুচ্ছেদে, অর্থাৎ সুযোগের সমতা। কি বলা হয়েছে এখানে? সুযোগের সমতা। কিভাবে? সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করিতে রাষ্ট্র সচেষ্ট হইবেন, এটা বলা হয়েছে 19-এর 1। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা 19-এর 3। 19-এর 3-এ বলা হয়েছে জাতীয় জীবনের সর্বস্তরে
মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন। আমি যেই অনুচ্ছেদগুলো বলছি এইগুলো একটু খাতায় লিখে রাখলে সুবিধা হবে, পরবর্তীতে তোমাদের কাছে যে বই আছে সংবিধানে সেই বই দেখে অনুচ্ছেদগুলো শুধু পড়ে নিতে হবে। যেমন 19-3 খুব গুরুত্বপূর্ণ। এইটা 19-3 অনুচ্ছেদ আসবে না, আসবে এরকম ভাবে যে একটা এই লেখাটা থাকবে। কোন লেখাটা? এটা, জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ এবং সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিতে সচেষ্ট হইবেন। এটা সংবিধানের কত নং অনুচ্ছেদে আছে? 19-3। এবার অধিকার, অধিকার হচ্ছে 20 নম্বর। 20 নম্বরে কি বলা হয়েছে? 20 নং অনুচ্ছেদে অধিকার ও কর্তব্য রূপে কর্ম। 21-এ বলা হয়েছে প্রজাতন্ত্র। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 21-এর 2। 21-এর 2, 21-এর 2 এ বলা হয়েছে কি, সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। একটা প্রশ্ন ছিল সম্ভবত এরকম, সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির দেশ, মানে এখানে দায়িত্ব, কর্তব্য, কাজ এগুলা দেয়া থাকবে। তো কর্তব্যটা সঠিক উত্তর হবে। এবং এটা এইভাবে আসতে পারে যে সকল সময় জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রিক কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। এটা সংবিধানের কত নং অনুচ্ছেদে রয়েছে? এটা হচ্ছে 21-এর 2। এবার আসি 22। 22 মানে পৃথকীকরণ। এটা হচ্ছে 22 মানে কি, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা। এটা 22 নং অনুচ্ছেদে রয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট, 22 নং অনুচ্ছেদটা খুবই ইম্পর্টেন্ট। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ, এটা বলা হয়েছে সংবিধান 1972 সালে। এটা কার্যকর হয়েছে কত সালে? 2007 সাল। 2007 সালের 1 নভেম্বর এটা কার্যকর হয়েছে। এবং এটা কার্যকরের জন্য একজন আইনজীবী মামলা করেছিলেন। নাম কি? মামলা আইনজীবীর নাম কি? এটা বলতে পারবো না স্যার। মাজদার হোসেন। মাজদার হোসেন একজন আইনজীবী, তিনি মামলা করেছিলেন এটা আলাদা করার জন্য 1996 সালে। পরবর্তীতে মামলাটা নামকরণ করা হয়েছে এরকম, মাজদার হোসেন বনাম বাংলাদেশ। মাজদার হোসেন বনাম বাংলাদেশ, এরকম একটা মামলার নামটা করা হয়েছে এরকম। তিনি মামলা করেছিলেন যে সংবিধানে আছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, আপনারা করছেন না কেন? এই জন্য 96 সালে মামলা করে এবং এটা 2007 সালের 1 নভেম্বর কার্যকর হয়। 2007 সালে কোন গভর্নমেন্ট ক্ষমতায় ছিল? কেয়ারটেকার গভর্নমেন্ট। তার মানে স্পষ্টতই বোঝা যায় যে এটা কোনো রাজনৈতিক সরকার করার সাহস করে নাই, এটা করেছে তত্ত্বাবধায়ক সরকার। রাজনৈতিক সরকার কেন করার সাহস করে নাই? কারণ হচ্ছে গিয়া, বিচার বিভাগটাকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করে ফেললে নির্বাহী বিভাগ অর্থাৎ ওই যে এডমিন ক্যাডারে যারা আছে, সরকারের চামচামি বেশি করে কিন্তু সচিবরা বদমাইশ গুলা, হ্যাঁ, এগুলো হচ্ছে সবচেয়ে নষ্টের মূল মূল মূল। তো ওরা কি করে? সরকারের সাথে লিয়াজু মেনটেন করে বিচার বিভাগটাকে ক্যাপচার করে ফেলে এবং তারা তাদের ইচ্ছা মতো রায় দেয়। যেমন হচ্ছে, মারা গেছে আওয়ামী লীগের আমলে আইন সচিব ছিল দুলাল। এই বদমাইশে নতুন করে যে 2007 সালে তো বিচার বিভাগকে আলাদা করে দিয়েছিল, কিন্তু শেখ হাসিনা গভর্নমেন্ট কিন্তু প্রচুর পরিমাণে বিরক্ত করত ওই বিচার বিভাগটাকে, প্রচুর পরিমাণে তার মানে তার ফরমাইশে রায় প্রদান করার জন্য। তো তার ফরমাইশে রায় অনেকে দিতে পারে না, অনেকে অনেক বিচারককে অনেকভাবে পানিশমেন্ট দিয়েছে শেখ হাসিনা। তো ওই যে একজন বিচারক, যিনি শেখ হাসিনা লিখে দিয়েছে যে তারেক রহমানকে এইভাবে এইভাবে রায় দিবে। তো ওই বিচারক করলো কি, বিচারক বলল যে না, তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগের প্রেক্ষিতে এরকম রায় দেয়া যায় না। এটা কেন দিবে না? এই জন্য তৎকালীন আইন সচিব দুলাল, সে কি করছে, অস্ত্র সহ ওই বিচারকের বাসায় গেছে, যেটা পরবর্তীতে সিসি ক্যামেরার ভিডিও ফাঁস হয়ে গেছিল। তার কোমরে অস্ত্র, পিস্তল টিস্তল, তার তার অস্ত্রধারী ক্যাডার বাহিনী নিয়ে ওই বিচারকের বাসায় হামলা চালাইছিল। এই দুলাল তখন আইন সচিব ছিল, বদমাইশ। তো এই কারণে হচ্ছে কোন সরকারি রাজনৈতিক সরকার বিচার বিভাগকে পৃথক করতে চায় নাই। 2007 সালে 1972 সালের ঘটনা কিন্তু সংবিধানে উল্লেখ আছে, কিন্তু 2007 সালে এসে এটা তৎকালীন যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল ফখরুদ্দিন মঈনুদ্দিন, তারা এটা পৃথক করে। এবং পৃথকীকরণের ফলে সবচেয়ে বেশি লাভ হয় হচ্ছে বিচার বিভাগ, যেটা সেটা বেশি লাভ হয়, কারণ তারা এডমিন ক্যাডারদের বা ওই নির্বাহী বিভাগের ফরমায় শুনতে শুনতে তারা বিরক্ত ছিল। পরে আসি জাতীয় সংস্কৃতি, এটা বলা হচ্ছে 23-এ।
খুব বেশি গুরুত্বপূর্ণ না। স্মৃতি নিদর্শন গুরুত্বপূর্ণ না। পররাষ্ট্রনীতি, এটা হচ্ছে 25 অনুচ্ছেদ। ও সরি, 23-এর ক একটা আছে, 23-এর ক, ক্ষুদ্র জাতিসত্তা, উপজাতি, নৃগোষ্ঠী এবং সম্প্রদায়ের সংস্কৃতি। এটা হচ্ছে 23-এর ক। আমাদেরকে এইটা লিখে রাখতে হবে আলাদাভাবে, 23-এর ক। এখানে বলা হয়েছে উপজাতি সম্পর্কে। আর 25 বলা হয়েছে ওই যে পররাষ্ট্র নীতি, এখানে বলা হয়েছে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং সংহতির উন্নয়ন। আচ্ছা, আমি এখানে একটু লিখে রাখি যে কোন অনুচ্ছেদগুলো বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এক, এক দুই, এক, এক, দুই, 3, 4, 5, 6, 7, এগুলো এগুলো মিস করা যাবে না। হ্যাঁ, এগুলো 7 পর্যন্তই পড়তে হবে। আচ্ছা, এরপরে এখানে এখানে পড়তে হবে আমাদের 9, 10, 11, 12, এই চারটা তো এমনি মুখস্থ রাখতে হবে। আর্টিকেল, আর্টিকেল 9, 10, 11, 12, এই চারটা পড়তে হবে। আচ্ছা, তারপরে চলে যাব আমরা হচ্ছে 16-তে, যেখানে বলা হয়েছে 16 আসতে পারে কেন, গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। এই 16, এই গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপ্লবে কিন্তু জিয়া রহমানের ভালো সম্পৃক্ততা আছে, এটার জন্য এই 16 আসতে পারে। 17, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা কিন্তু চালু করেছিল খালেদা জিয়া এই 91 থেকে 96 গভর্নমেন্টের মধ্যে। তো যে জন্য খালেদা জিয়ার কিন্তু শিক্ষায় অনেক অবদান। খালেদা জিয়া এটা করতে পারে, এটা আসতে পারে। 17। এবার 18-র ক, 18, 18-র ক, 18-র কতে কি বলা হয়েছে, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন, এটার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 18-র ক। তারপরে আসতে পারে 18-র কতে কি বলা হয়েছে, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ উন্নয়ন। তারপরে আরেকটা বলা হয়েছে 18-র 2, সেখানে বলা হয়েছে গণিকা বৃত্তি ও জুয়া খেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। গণিকা বৃত্তি মানে পতিতাবৃত্তি, পতিতাবৃত্তি এবং জুয়া খেলা দুইটাকে কিন্তু খুব ভালোভাবে সংবিধানে উল্লেখ করা হয়েছে। এই দুইটা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ভূমিকা পালন করবে। আচ্ছা, এরপরে আসবো আমরা 19-এর 1 এবং 2। 19-এর 1 এবং 2, সরি সরি 3, 1 এবং 3। 19-এর 1-এ বলা হয়েছে যে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করিতে রাষ্ট্র সচেষ্ট হইবে। এবং 19-এর 3-এ বলা হয়েছে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ এবং সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবে। এটা বলা হয়েছে 19-এর 3-এ। আচ্ছা, পরে চলে যাব আমরা 21-এর 2। 21-এর 2, 21-এর 2-এ কি বলা আছে, যে সকল সময় জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেকটা ব্যক্তির কর্তব্য। এটা বলা হয়েছে 21-এর 2-এ। তারপরে 22 তো বাধ্যতামূলক, মাস্ট পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ। 22, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ। মাজদার হোসেন বনাম বাংলাদেশ নামক একটা মামলা করেছিলেন মাজদার হোসেন। 23-এর ক, 23-এর ক, 23-এর কতে কি বলা হয়েছে, উপজাতি, ক্ষুদ্র জাতি, নৃগোষ্ঠী এবং সম্প্রদায়ের সংস্কৃতি, এটা বলা হচ্ছে 23-এর ক। আর লাগবে না। আচ্ছা, এই যে আমি এখানে স্পেশালি লিখে দিয়েছিলাম 18-র ক, 19-এর 3, 20, 20-এর হচ্ছে 2, না 20-এর 2 না, 21-এর 2, 20 লাগবে না। এবার চলে যাই আমরা তৃতীয় ভাগে। তৃতীয় ভাগে কি বলা হয়েছিল, যে তৃতীয় ভাগে বলা হয়েছিল
মৌলিক অধিকার, প্রশ্নটা এভাবে আসতে পারে যে মৌলিক অধিকার সংবিধানের কোন ভাগে বর্ণিত রয়েছে? তৃতীয় ভাগ, যেখানে অনুচ্ছেদ রয়েছে 26 থেকে 47। অনুচ্ছেদটা ফেক না, প্রশ্নটা এরকম আসবে যে মৌলিক অধিকার সংবিধানের কোন ভাগে বর্ণিত আছে? কোন ভাগে? তৃতীয় ভাগে। আমরা এটাকে এভাবে মুখস্থ করব, মৌলিক আইনে ধর্মের সুযোগ ব্যতীত আইনের স্বাধীনতা রক্ষা নিষিদ্ধ, পরে সে বিচারে চলাফেরা, সমাবেশ, সংগঠন, চিন্তা, পেশা এবং ধর্মীয় অধিকার গৃহে বলবৎকরণের জন্য শৃঙ্খলামূলক দায়মুক্তি হেফাজত করলো। মৌলিক আইনে ধর্মের সুযোগ ব্যতীত আইনের স্বাধীনতা রক্ষা নিষিদ্ধ, পরে সে বিচারে চলাফেরা, সমাবেশ, সংগঠন, চিন্তা, পেশা ও ধর্মীয় অধিকার গৃহে বলবৎকরণের জন্য শৃঙ্খলামূলক দায়মুক্তি হেফাজত করলো। এবার আসি মৌলিক। মৌলিক মানে হচ্ছে 26 নম্বর অনুচ্ছেদ। এখানে বলা হয়েছে কি যে মৌলিকের সহিত ও অসামঞ্জস্য আইন বাতিল করতে হবে। অর্থাৎ যদি এমন কোনো আইন হয়ে যায় যেটা সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক, তাহলে ওই আইনটা বাতিল করতে হবে। আইনে, আইনে হচ্ছে 27 বলা হয়েছে আইনের দৃষ্টিতে সমতা, অর্থাৎ প্রত্যেকটা সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইন সমান আশ্রয় লাভের অধিকারী। এটা বলা হয়েছে কততে? 27-এ। 28-এ বলা হয়েছে ধর্ম প্রবৃত্তির কারণে বৈষম্য, এই যে ধর্মের, এটার নিচে লিখবো আমরা 28, ধর্ম প্রবৃত্তির কারণে বৈষম্য। 28-এর একে বলা হয়েছে কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিতে পারিবেন না। 28-এর 2-এ বলা রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন। এটা হচ্ছে 28-এর 2। আমরা যে বলি কোটা না মেধা, কোটার কথা কিন্তু সংবিধানে উল্লেখ আছে। এই যে 28-এর 4, 28-এর 4-এ বলা হয়েছে নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোনো কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিতে পারিবে না। অর্থাৎ অনগ্রসর জাতি, অনগ্রসর জাতিকে মূল জাতির সাথে একত্রিত করার জন্য, অগ্রগতি সাধনের জন্য সরকার যে কোনো ধরনের আইন করতে পারে। সংবিধানের এই অনুচ্ছেদের সুযোগ নিয়ে কিন্তু 30% কোটা করা হয়েছিল। তার মানে কোটাটা হচ্ছে সাংবিধানিকভাবে অবৈধ না, কিন্তু অনৈতিক। নৈতিকতার দিক থেকে 30% কোটা কোনোভাবেই কাম্য না। এটা সর্বোচ্চ 5% হইতে পারতো, 7%, 6% হইতে পারতো, 10% হলেও বেশি হয়ে যেত, কিন্তু এটাকে 30% করা হয়েছে। একেবারেই অন্যায্য একটা কাজ হয়েছিল, তবে সাংবিধানিকভাবে বৈধ, নৈতিকতার দিক থেকে অনৈতিক। তার মানে 28 গেল। এবার 29, সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। এই যে সুযোগ, এটা হবে 29, সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। এবার আসি ব্যতীত। ব্যতীত মানে 30-এ বলা হয়েছে যে রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত কোনো নাগরিক বিদেশের কোনো ব্যক্তির কাছ থেকে, সংগঠনের কাছ থেকে, সরকারের কাছ থেকে পুরস্কার, খেতাব, উপহার, উপঢৌকন গ্রহণ করিতে পারিবে না। অর্থাৎ আমি যদি বাংলাদেশের বাইরের কোনো রাষ্ট্র থেকে, সরকার থেকে, ব্যক্তি থেকে, সংস্থা থেকে পুরস্কার পাই, সেটা রিসিভ করার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতির অনুমতি চাইতে হবে। অনুমতি সাপেক্ষে আমি সেটা রিসিভ করতে পারবো, নাইলে কিন্তু পারবো না। এটি বলা হয়েছে 30 নং অনুচ্ছেদ, অর্থাৎ ব্যতীত, এটা হবে 30। আইনের, এটা হবে 31, আইনের আশ্রয় লাভের অধিকার। পর হবে 32 হবে স্বাধীনতা, মানে কি জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ। রক্ষা হবে 33, গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। 34 নিষিদ্ধ, মানে কি জবরদস্তি শ্রম নিষিদ্ধ। অর্থাৎ জোর করে কোনো কাজে কাউকে বাধ্য করা যাবে না। বিচারে মানে হচ্ছে 35, বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ। বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ।
চলাফেরা 36, সমাবেশ 37, সংগঠন 38, চিন্তা 39, পেশা 40, ধর্মীয় অধিকার 41। বাস, এটি খুবই সহজ। চলাফেরা 36, সমাবেশ 37, সংগঠন 38। চলাফেরা মানে কি, আমার সব দিকে চলাফেরার অধিকার রয়েছে, তাই বলে আমি কি নিষিদ্ধ কোনো এলাকায় যেতে পারবো না। যেমন ক্যান্টনমেন্টের ভিতরে কি আমাকে ঢুকতে দিবে? আমি যদি বলি যে বাংলাদেশ সংবিধানের 36 নং অনুচ্ছেদ অনুযায়ী আমি এদিক দিয়ে যাবো, পিটনা দিবে, ধরে নাইলে পাগল করে বাইন্ধে দিব, দূরে তো একটা। 37 হচ্ছে সমাবেশের স্বাধীনতা। আমি সমাবেশ করতে পারবো, তবে সেটা হচ্ছে শান্তিপূর্ণ সমাবেশ। যেমন বর্তমানে বাংলাদেশে যেটা হইতেছে, বিএনপি যদি কোনো সমাবেশ করে তাহলে বলে কি জনদুর্ভোগ, আর জামাত যদি কোনো সমাবেশ করে তাহলে বলে কি ইনসাফ ও ন্যায় ভিত্তিক সমাবেশ। সকল ধরনের সমাবেশেই কিছু বিধিনিষেধ রয়েছে। সমাবেশ করতে হলে যে জায়গায় করবা সেই জায়গাটা যেন ওইরকম কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট না হয় যেখানে মানুষের চলাচল সবচেয়ে বেশি, আশেপাশে যেন কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান না থাকে, যারা জরুরি প্রতিষ্ঠান, অর্থাৎ চিকিৎসালয়, বিদ্যালয়, ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর এরকম কোনো ক্যান্টনমেন্ট, এরকম কোনো জায়গা যদি না হয়। কিন্তু বাংলাদেশ হয়েছে উল্টা, সমাবেশ করতে হলে যাইতে হবে শাহবাগ মোড়ে, যেখানে রয়েছে বারডেম হাসপাতাল, পিজি হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয়, তিন দিকে তিনটা বড় প্রতিষ্ঠান। আর সমাবেশটা তারা করতে হয় শাহবাগ মোড়ে, এবং শাহবাগ মোড়টা এমন একটা সেন্টার পয়েন্ট যেটা দিয়ে ঢাকা শহরের প্রায় 50% গাড়ি ঘোড়া এই মোড় হয়ে যাইতে হয় যেখানে যায়, কিন্তু তারা এখানেই করে। আচ্ছা, এগুলো একদম সাংবিধানিকভাবে অবৈধ। সংগঠনের স্বাধীনতা, আমার মত অনুযায়ী আমি যে কোনো ধরনের সংগঠন করতে পারি। এখন আমি যদি বলি যে একটা নিষিদ্ধ সংগঠন করব, উগ্রবাদী সংগঠন করব, আমি একটা পতিতালয় খুলবো সংগঠন, আমি পতিতাদের সংগঠন, এগুলা হবে না। তারপর হচ্ছে 39-এ বলা হয়েছে পেশা চিন্তা। চিন্তা মানে 39, এখানে বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। 40-এ বলা হচ্ছে পেশা, পেশা বা বৃত্তির স্বাধীনতা। 40-এ বলা হয়েছে পেশা বা বৃত্তির স্বাধীনতা, অর্থাৎ আমি আমার ইচ্ছা মতো যে কোনো ধরনের পেশাকে বেছে নিতে পারবো, তবে সেটা যেন রাষ্ট্রবিরোধী, সমাজ বিরোধী এবং জনকল্যাণ বিরোধী না হয়। ধর্মীয় অধিকারের কথা বলা হয়েছে 41, অধিকার ধর্মীয় ধর্মীয় স্বাধীনতা। ধর্মীয় ধর্মীয় মানে হচ্ছে 41, এখানে বলা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। যখন জরুরি অবস্থা জারি করা হয় তখন যত অধিকার আছে সবগুলাই স্থগিত হয়ে যায়, শুধুমাত্র একটা চালু থাকে, সেটা হচ্ছে ধর্মীয় অধিকার। 41 চালু থাকে। রক্ষণ মানে হচ্ছে 42-এ বলা হচ্ছে সরি, অধিকার। অধিকার মানে হচ্ছে 42-এ বলা হয়েছে সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার বলা হয়েছে 42-এ। পরের গুলো আর খুব বেশি দরকার নাই, আমি এখানে একটু লিখে দিই যে কোনগুলা পড়তে হবে। 27 ভালো করে পড়তে হবে, হ্যাঁ। আর্টিকেল 27, যেখানে বলা হয়েছে আইনের দৃষ্টিতে সমতা। পড়তে হবে 28-এর 1 এবং 2। 28-এর 1, 2 পড়তে হবে। 29, সবই তো পড়া লাগে। 30, সবগুলাই পড়তে হবে। 31, 32, 33, 34, 35, 36-এর চলাফেরা, 37-এর সমাবেশ, 38-এর সংগঠন, 39-এ পেশা বাক স্বাধীনতা, 40-এ পেশা বা বিবেকের স্বাধীনতা, 41-এ ধর্মীয় স্বাধীনতা।
এগুলা পড়তে হবে। তাহলে এই যে জরুরি অবস্থা জারি হলে 36 থেকে 42 পর্যন্ত অনুচ্ছেদ স্থগিত ঘোষণা করা হয়, তবে 41 ব্যতীত, অর্থাৎ ধর্মীয় অধিকার সেটা থাকে। চতুর্থ ভাগে বলা হয়েছে নির্বাহী বিভাগের কথা। এখানে এটা যদি আমরা এইভাবে পড়ি, রাষ্ট্রপতির ক্ষমায়, মেয়াদি দায়মুক্তিতে, অভিশংসনের মাধ্যমে, অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির পদে স্পিকারকে বসানো হলো। এইভাবে যদি আমরা পড়ি তাহলে হচ্ছে বিষয়টা মনে থাকবে। 48-এ বলা হয়েছে রাষ্ট্রপতির ক্ষমায়, রাষ্ট্রপতি সম্পর্কে বলা হয়েছে 48। তারপরে রাষ্ট্রপতির ক্ষমায় মানে 49 বলা হয়েছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার, সেটা হচ্ছে 49। মেয়াদ মানে হচ্ছে 50, মেয়াদ মানে হচ্ছে রাষ্ট্রপতির মেয়াদ 50। ক্ষমা কি? রাষ্ট্রপতি যে কারো অপরাধ, শাস্তি, কারাদণ্ড কমায় দিতে পারে, মওকুফ করতে পারে। বাড়াইতে পারে কিনা? বাড়াইতে পারে। মনে করো রাষ্ট্র তারা 3 বছরের জেল দিল, এটা কি রাষ্ট্রপতি 5 বছরের জেল করতে পারে? করতে পারে না। বাড়াইতে পারে না, কিন্তু কমাইতে পারে। মনে করো একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তারে তারা খালাস করে দিল, বললো যে না, তারা খালাস করলো, এটা রাষ্ট্রপতির স্পেশাল পাওয়ার। এই যে এইবারের যে হ্যাবুট নাবুট, এই হ্যাবুট দিলে কি হবে? রাষ্ট্রপতির যে ক্ষমা সেটা বাতিল হবে, রাষ্ট্রপতির ক্ষমা করার অধিকার নাই, সেটা হবে 41। সরি, হ্যাবুট দিলে, গণভোটে হ্যাবুট দিলে এটা হবে। এখন রাষ্ট্রপতির স্পেশাল যে, এটা হচ্ছে রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়। কেমন নেওয়া হয়? যেমন লক্ষ্মীপুরের সন্ত্রাসী ছিল বিপ্লব, এই বিপ্লবের বাবা ছিল লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি তাহের। তো বিপ্লব কয়েকটা মার্ডারের কারণে তার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিল, তারা কিন্তু ক্ষমা করে দিছিল। রাষ্ট্রপতি যেই ছিল জিল্লুর রহমান ক্ষমা করে দিছিল। তো ওইগুলো হচ্ছে রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়তো, যে জন্য হচ্ছে এই হ্যাঁ ভোট জয়যুক্ত হলে এই রাষ্ট্রপতির যে ক্ষমা প্রদর্শনের অধিকার সেটা বাতিল হবে। আচ্ছা, পরে আসি অভিশংসন ও দায়মুক্তি। দায়মুক্তি বলা হয়েছে 51-তে। এখানে বলা হয়েছে কি, যারা রাষ্ট্রপতির কোনো জবাবদিহিতা নাই, কোনো কোনো কিছুর দায় নাই, সবকিছু থেকে দায়মুক্ত। রাষ্ট্রপতি যদি কোনো আকাম কুকাম করে ফেলায়, রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ধরনের মামলা করা যাবে না। এগুলো হচ্ছে দায়মুক্তি। অভিশংসন মানে হচ্ছে রাষ্ট্রপতিকে যে সরানোর সিস্টেম, এটাকে বলা হয় অভিশংসন। এটা বলা হয়েছে 52 অনুচ্ছেদে। অসামর্থ্যের কারণে, অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ, এটা বলা হয়েছে 53-তে। রাষ্ট্রপতি সরে গেল, তখন রাষ্ট্রপতির পদে স্পিকারকে বসাইতে হবে ভারপ্রাপ্ত হিসেবে, এটা বলা হয়েছে 54-তে। তাহলে আমাদের এখানে আর্টিকেল কত কত পড়তে হবে? 48 পড়তে হবে, রাষ্ট্রপতি 49, ক্ষমা প্রদর্শনের অধিকার 50, মেয়াদ 51, দায়মুক্তি 52, অভিশংসন 53, অসামর্থ্যের কারণে যদি রাষ্ট্রপতি চলে যায় 54, রাষ্ট্রপতির পদে স্পিকারকে বসানো। চুয়ান্নর পরে 55, প্রধান মন্ত্রিসভা সম্পর্কে বলা হয়েছে 55-তে। স্যার, বলো। বাংলাদেশের রাষ্ট্রপতি মানে রাষ্ট্রপতিকে শপথ পড়ান কে? রাষ্ট্রপতিকে শপথ করান সম্ভবত স্পিকার নাকি? কিন্তু স্যার মানে প্রিভিয়াস মানে বিভিন্ন ভিডিও রেকর্ডিং এ দেখা যায় হুসেন মোহাম্মদ এরশাদ বা পূর্ববর্তী যত রাষ্ট্রপতি ছিলেন তারা হচ্ছে প্রধান বিচারপতির কাছে
শপথ উম, উম, দিচ্ছেন আর কি। কিন্তু ওই যে আচ্ছা। স- মানে ব- বর্তমান রাষ্ট্রপতির সময় দেখলাম যে সংসদে স্পিকার শপথ শপথ পড়ালেন। আহ পঞ্চদশ সংশোধনী 2011 সালের পর থেকে স্পিকারকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। 11 সালের আগ পর্যন্ত প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাইতেন। ঠিক আছে, 2011 সালের আগে রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাইতেন প্রধান বিচারপতি। 11 সালে পঞ্চদশ সংশোধনীতে এটা সংশোধন করে দায়িত্ব দেওয়া হয় স্পিকারকে। ঠিক আছে। জি স্যার। ওকে। কোথায় ছিলাম, কোথায় গেলাম? হ্যাঁ, এখানে ছিলাম আমরা। 48-এ 3-এ, হ্যাঁ, এখানে আমরা এখন আর এইভাবে সবাই একটু খাতা কলমে লিখে রাখবো। আমরা আর ওইভাবে এখন আর যাবো না, এখন কমায় আনবো আর কি। সব তো আর পড়া যাবে না। আমরা পড়বো হচ্ছে 48-এর 3। দরকার নাই 3-4, দরকার নাই, শুধু 48 পড়লেই হবে। 48 পড়বো। তারপরে 55 পড়বো। 55-তে বলা হয়েছে প্রধানমন্ত্রী সম্পর্কে। হুম। 55-তে প্রধানমন্ত্রী। 56 প্রধানমন্ত্রী নিয়োগ। 57 লাগবে না, 61 পড়তে হবে। 61 পড়তে হবে। 61-তে বলা হয়েছে সর্বাধিনায়কতা, অর্থাৎ বাংলাদেশের প্রতিরক্ষা কর্ম বিভাগের সর্বাধিনায়কতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত হইবে এবং আইনের দ্বারা তাহার প্রয়োগ নিয়ন্ত্রিত হবে। এটা হচ্ছে সর্বাধিনায়কতা। তারপরে 63 পড়তে হবে, যুদ্ধ। এখানে বলা আছে যে সংসদের সম্মতি ব্যতীত যুদ্ধ ঘোষণা করা যাইবে না, কিংবা প্রজাতন্ত্র কোনো যুদ্ধে অংশগ্রহণ করিবেন না। 64-তে বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে। অ্যাটর্নি জেনারেল কে? অ্যাটর্নি জেনারেল হচ্ছে বাংলাদেশ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সরকারের প্রাথমিক আইনজীবী। বর্তমান যে বর্তমান যে অ্যাটর্নি জেনারেল রয়েছেন আসাদুজ্জামান, তিনি কততম? 17তম অ্যাটর্নি জেনারেল। এবার চলে যাই পঞ্চম ভাগ। পঞ্চম ভাগ। আচ্ছা, পঞ্চম ভাগ এখানে বলা হয়েছে 65 থেকে 93। আমরা এখানে এই কয়েকটা পড়বো, যে কয়েকটা দেখা যাচ্ছে। যেমন 70 বলা হয়েছে ফ্লোর ক্রসিং। যেমন এইটাও বাতিল করার জন্য বলা হচ্ছে। ফ্লোর ক্রসিং মানে হচ্ছে কেউ যদি নৌকা থেকে বা ধানের শীষ থেকে নির্বাচিত হয়, পরবর্তীতে সংসদে গিয়ে যদি কোনো ভোটাভুটি হয়, সেখানে যদি সে তার নিজ দলের বিরুদ্ধে ভোট দেয়, তাহলে তার এমপিগিরি শেষ। এটা হচ্ছে ফ্লোর ক্রসিং। আচ্ছা, তারপরে 66 হচ্ছে সংসদ সদস্যদের যোগ্যতা অযোগ্যতা। আচ্ছা, এখানে বলা হয়েছে যে সংসদ নির্বাচিত এবার কিছু যোগ্যতা অযোগ্যতা থাকে। যেমন পাগল হওয়া যাবে না, ঋণ খেলাপি হওয়া যাবে না, সুস্থ থাকতে হবে, এগুলা যোগ্যতা অযোগ্যতা কিছু থাকে। তার হচ্ছে, হ্যাঁ, এগুলো আর কি। আচ্ছা, তারপরে 74 বলা হচ্ছে স্পিকার এবং ডেপুটি স্পিকার সম্পর্কে। 74 বলা হচ্ছে স্পিকার এবং ডেপুটি স্পিকার সম্পর্কে। 75 বলা হচ্ছে কোরাম। কোরাম মানে হচ্ছে গিয়া 60 জনের উপস্থিতি। যেখানে যদি অধিবেশন শুরু হয়, সেখানে যদি 60 জন না থাকে, এটাকে বলা হয় কি? কোরাম সংকট। 60 জন থাকতে হবে। আর 60 জন আসলেই কোরাম পূর্ণ হবে এবং তাদের যে অধিবেশনে যে কাজকর্ম, সেগুলো কি হবে? চালু হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত 60 জন না হবে, ততক্ষণ ওয়েট করতে হবে। এটাকে বলা হয় কোরাম সংকট। আচ্ছা, এবার আসি 77 নং। 77 নং বলা হয়েছে ন্যায়পাল সম্পর্কে, অম্বার্সম্যান। এটা একটা সাংবিধানিক পদ, যেটা এখনো বাংলাদেশে কি নাই? আছে? নাই, এখনো এটা নাই, ন্যায়পাল।
আচ্ছা, তারপরে 87, 87তে বলা হয়েছে সরকারের বার্ষিক আর্থিক বিবরণী, আমরা সংক্ষেপে এটাকে বলবো বাজেট। সরকারের বার্ষিক আর্থিক বিবরণী অর্থাৎ বাজেট, বাজেট বলা হয়েছে 87 নং অনুচ্ছেদে। 93 বলা হয়েছে অধ্যাদেশের কথা। অধ্যাদেশ মানে কি? অধ্যাদেশ হচ্ছে এক ধরনের আইন, আইন যেটা হচ্ছে সংসদে প্রণীত সেটা আইন। যখন সংসদ না থাকে বা সংসদের অধিবেশন না থাকে, জরুরি প্রয়োজনে যদি কোনো আইন প্রণয়নের প্রয়োজন হয়, তখন রাষ্ট্রপতি ঘোষণা দেয় যে এটা আইন হয়ে যাবে। তখন রাষ্ট্রপতি যখন ঘোষণা দেবে তখন এটা অধ্যাদেশ হয়ে যাবে। রাষ্ট্রের জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের একক ক্ষমতা বলে যে আইন জারি করেন তাকে বলা হয় অর্ডিন্যান্স বা অধ্যাদেশ। সংবিধানের 3 নং অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি দুই অবস্থায় অধ্যাদেশ জারি করতে পারে। একটা হচ্ছে সংসদ না থাকলে, আর একটা হচ্ছে সংসদের অধিবেশন না থাকলে। যেমন বর্তমানে কোনো সংসদ নাই, এখন ইচ্ছা করলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে। আবার আর একটা হয় যে সংসদ আছে কিন্তু অধিবেশন নাই, যেমন অধিবেশন তো আর সারা বছর থাকে না। যেমন অধিবেশন এখন শেষ হইলো, কিন্তু ইমার্জেন্সি একটা আইন প্রয়োজন রাষ্ট্রের প্রয়োজনে, তখন এটা রাষ্ট্রপতি অধ্যাদেশ আকারে জারি করতে পারেন। আমার কাছে যাও, আমার কাছে যাও। আচ্ছা, স্যার, এটা হচ্ছে এখানে যে প্রথম অধ্যাদেশ জারি যে প্রথম শর্তটা, হুম 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 যে সংসদ অধিবেশন না থাকলে হুম হুম জরুরি কার্যক্রম মোকাবেলায়, হ্যাঁ হ্যাঁ। জরুরি কার্যক্রমে কি মানে সংসদের বিশেষ অধিবেশন ডাকা যায় না? মনে করো যে অধিবেশন ডাকার মতো সময় নাই, 10 মিনিটের মধ্যে একটা সিদ্ধান্ত দিতে হবে, তখন মনে করো যে অধিবেশন ডাকলে তো এমপি মনে করো সবাই এলাকায় চলে গেছে, অধিবেশন বসার মতো এমপি নাই, মানে 10 মিনিটের মধ্যে হাজির হওয়ার মতো দূরত্বে কেউ নাই, কিন্তু 10 মিনিটের মধ্যে একটা সিদ্ধান্ত দিতে হবে, তখন তো আর অধিবেশন বসানো সম্ভব না। তখন রাষ্ট্রপতির ওই অধ্যাদেশ জারি করতে হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার অধ্যাদেশের কিছু শর্ত থাকে। কি কি শর্ত থাকে? প্রথমটা হচ্ছে যা সংসদের আইন দ্বারা আইনসঙ্গত করা যায় না, এরকম কোনো অধ্যাদেশ জারি করা যাবে না। স্যার, আপনাকে শুনতে পাচ্ছি না। এখন এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আব্বু সরো, তুমি এটা অফ করে ফেলছিলাম, নিয়ে যাও। এটা হচ্ছে যেমন এই অধ্যাদেশ করলে কিন্তু পরবর্তী যে সংসদ আসবে সেই সংসদে কিন্তু এটা পাশ করাইতে হবে। যদি সংসদ পাশ না করে তাহলে কিন্তু এই অধ্যাদেশ বাতিল হয়ে যাবে। যখন সংসদ পাশ করবে তখনই এটা কেবল আইনে পরিণত হবে। ঠিক এই কারণে কিন্তু বর্তমানে ওই যে বিপ্লবী সরকাররা, বিপ্লবী সরকার বিভিন্ন নেতৃবৃন্দ 5 আগস্টের পরে যেসব নেতৃবৃন্দ গজাইছে, এই নেতৃবৃন্দ কিন্তু বললে যে এইটা করো সেটা করো, কিন্তু রাষ্ট্রপতি কিছুই করে না। কারণ কি? কারণ এই এই যে তথাকথিত নেতৃবৃন্দ যে কথাগুলো বলে সবগুলা যায় বিএনপির বিরুদ্ধে, কিন্তু সরকার মানে রাষ্ট্রপতি বা যারা হচ্ছে চিন্তাশীল চিন্তাবিদ বুদ্ধিজীবী, তারা কিন্তু জানে যে সামনে সরকার কে গঠন করবে, বিএনপি গঠন করবে। তো বিএনপি এসে কি এই যে অধ্যাদেশগুলো কি অ্যাপ্রুভ করবে? অ্যাপ্রুভ করবে না। অ্যাপ্রুভ না করলে কি হবে? বাতিল হয়ে যাবে। ওই জন্য কিন্তু অধ্যাদেশ জারি করতেছে না, নাইলে ছোট ফাটে ফাঁতি নিয়ে তারা কিন্তু অনেক কিছু বলছিল, এটা করে ফেলো সেটা করে ফেলো, কিন্তু ইউনূস সরকার কিন্তু এগুলো পাত্তা দিতেছে না। কারণ ইউনূস সরকার ভালো করে জানে যে সামনে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করবে, এবং গভর্নমেন্ট ফর্ম করলে এগুলা অ্যাপ্রুভ করবে না, তখন এগুলো অটোমেটিক বাদ হয়ে যাবে। যে জন্য হচ্ছে অধ্যাদেশ অনেক কিছু করে না, না হলে তো কত কিছু করে ফেলতো। 5 আগস্টের পরে যে নেতাদের জন্ম, কত কিছু তারা করে ফেলতো। আচ্ছা, প্রথমটা হচ্ছে আইন দ্বারা আইনসঙ্গত করা যায় না এরকম কিছুকে
অধ্যাদেশ জারি করা যাবে না এরকম কিছু নিয়ে। সংবিধানের যে ধারা আছে সেগুলো পরিবর্তন হয়ে যায় এরকম কোনো কথা বা অধ্যাদেশ জারি করা যাবে না। বাস, সামনে আগাই। অধ্যাদেশ জারির প্রক্রিয়া, আচ্ছা এগুলো দরকার নেই, শুধু এটা জেনে রাখো যে অধ্যাদেশ জারির পর সংসদ অধিবেশনের পূর্বে যদি তা বাতিল না হয়, অর্থাৎ একটা অধ্যাদেশ জারি করলো যেটা সামনে 10 দিনের জন্য, এর ভিতরে কোনো তো নির্বাচন হলো না, তাহলে তো এটা অটোমেটিক বাদ। কিন্তু এটা যদি বাতিল না হয়, তার পরবর্তী অধিবেশনে সেটা উপস্থাপিত হইতে হবে, প্রথম অধিবেশনেই। তার পরবর্তীতে নির্বাচন হবে, নির্বাচন হলে একটা অধিবেশন হবে, প্রথম অধিবেশনে এটাকে উপস্থাপন করতে হবে। এবং অধ্যাদেশ জারির 30 দিনের মধ্যে সংসদ অনুমোদন না দিলে অধ্যাদেশটি বাতিল বা অকার্যকর হয়ে যাবে। মনে করো অধ্যাদেশ জারি করলো, নির্বাচন হলো, সংসদ হলো, সবকিছু হলো 30 দিনের মধ্যে, তাহলে সেটাকে বাতিল ঘোষণা যদি না করে, তাহলে সেটা অনুমোদন না দিলে, 30 দিনের মধ্যে যদি অধিবেশন না বসে অটোমেটিক বাতিল, 30 দিনের মধ্যে যদি অধিবেশন বসে এবং সেখানে অনুমোদন না পায় তাহলে সেটা বাতিল। এই দুইটা মনে রাখলে হবে, 3 নাম্বারটা দরকার নাই। এবার আসি আমরা ষষ্ঠ ভাগ। ষষ্ঠ ভাগে বলা হয়েছে কি, অনেক কিছু বলা হয়েছে, এর মধ্যে আমরা মনে রাখবো শুধু 94 মনে রাখবো। 94 কি বলা হয়েছে? 94 বলা হয়েছে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করতে হবে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। 95 বলা হয়েছে প্রথম প্রধান বিচারপতির নিয়োগ। 95 হচ্ছে প্রধান বিচারপতির নিয়োগ, আর নিয়োগদান করবেন কে? রাষ্ট্রপতি। উম, আচ্ছা, তার মানে এখানে 94 আর 95 দুইটা বললেই হবে। তারপরে বর্তমানে 117, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 117, সবকিছু ভুলে গেলেও এটা ভোলা যাবে না। 117 এখানে বলা হয়েছে প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা। প্রশাসনিক ট্রাইব্যুনাল মানে কি? প্রশাসনিক ট্রাইব্যুনাল হচ্ছে সরকারি কোনো কর্মকর্তার বিরুদ্ধে যদি কোনো ধরনের মামলা হয়, মামলা বলতে কি চাকরি সংশ্লিষ্ট, তখন সেটা প্রশাসনিক ট্রাইব্যুনালে চলে যাবে। এখানে কি কি আলোচনা হইতে পারে? চাকরির মেয়াদ, শর্তাবলী, পদোন্নতি, সরকারি ভাষা, বেতন ভাতা, পেনশন, এইগুলো নিয়ে আলোচনা হইলে বা পরিবর্তন করতে হইলে, যেমন কি আমি বিসিএস ক্যাডার হলাম, আমার বিসিএস ক্যাডারের কি কি শর্ত থাকে, বা আমার শিক্ষাগত যোগ্যতা কি? শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনার্স কমপ্লিট থাকতে হবে এবং জীবনের কোনো ক্ষেত্রে একটার বেশি থার্ড ক্লাস গ্রহণযোগ্য না। অর্থাৎ আমি এসএসসি, এইচএসসি, অনার্স, এই 3টা পরীক্ষার মধ্যে যে কোনো একটাতে থার্ড ক্লাস পাইতে পারবো, বাকি 2টাতে এর উপরে থাকতে হবে, সেটা বর্তমান নিয়ম। এখন আমি যদি এরকম নিয়ম করে ফেলি যে বিসিএস এ যারা আবেদন করবে তাদেরকে জীবনের কোনো ক্ষেত্রেই থার্ড ক্লাস গ্রহণযোগ্য না, এটা তো করতেই পারে। জীবনের কোনো ক্ষেত্রেই কোনো পরীক্ষায় থার্ড ক্লাস গ্রহণযোগ্য না, তখন সেটা কিভাবে আসতে হবে? এই প্রশাসনিক ট্রাইব্যুনালের মাধ্যমে আসতে হবে। তার মানে প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে বলা হয়েছে কত নং অনুচ্ছেদে? 117 নং অনুচ্ছেদে। এবার আসি সপ্তম ভাগ, নির্বাচন কমিশন। এখানে আলোচনা করা হয়েছে 118 থেকে 126। গুরুত্বপূর্ণ হচ্ছে 118 নং অনুচ্ছেদ, যেখানে বলা হয়েছে স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা। এবং এখানে এটা উল্লেখ করা আছে যে একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4জন কমিশনার। তার মানে নির্বাচন কমিশন হবে সর্বোচ্চ 5 জনের একটা বডি, 5 জনের বেশি কোনোভাবেই হবে না। রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে এবং অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করবেন। তারা যেদিন শপথ গ্রহণ করবেন তার পরবর্তী থেকে 5 বছর হচ্ছে তাদের মেয়াদ। আচ্ছা, 119-এ বলা হচ্ছে দায়িত্ব, এটা দরকার নাই, শুধু 118 বললেই হবে, নির্বাচন কমিশন প্রতিষ্ঠা। 127 পড়তে হবে। 127 হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। এটা হচ্ছে 127। অর্থাৎ রাষ্ট্রের সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা এগুলো সবকিছু, যেমন আমাদের বেতন ভাতা এগুলা কিন্তু হিসাব করে, কিন্তু মহা হিসাব নিয়ন্ত্রকের যে কার্যালয়, যেটা উপজেলা পর্যায়ে আছে, যেমন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, অডিটর, জুনিয়র অডিটর, এগুলো হচ্ছে এই যে মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের যে কার্যালয় সেটার অধীনে উপজেলা পর্যায়ের অফিস। যেমন আমরা যে বেতন করি, আমরা তো আমাদের যে বেতনটা এটা একেবারে সরকারি কোষাগার থেকে আসে। যেমন ব্যাংকটা কিন্তু ভিন্ন, ব্যাংকিং সেক্টরটা, ব্যাংকের বেতন দেয় কারা? ব্যাংকের বেতন দেয় ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংক কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ঋণ করে আনে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক আনে
বাংলাদেশ ব্যাংকে তাদের পার্সেন্টেজ বুঝাই দিয়া যেটা বাড়তি থাকে এটা কিন্তু ব্যাংকের এরা বন্টন করে নেয় পার্সেন্টেজ। তার মানে লস হইলে তাদের লস, লাভ হইলে তাদের লাভ। কিন্তু আমাদের বিষয়টা ভিন্ন। আমি যদি এক মাসও কলেজে না যাই এবং প্রিন্সিপাল এবং বিভাগীয় প্রধান আমার যে আছে তারা যদি বলে যে লালন সমস্যা নাই, তুমি এক মাস একটু ঘুরে আসো গা বিদেশ থেকে, সরি বিদেশ থেকে বৈধভাবে যাওয়া যাবে না, বিদেশে যদি যায় সেটা অবৈধভাবে যেতে হবে, আর বৈধভাবে গেলে ছুটি নিয়ে যেতে হবে, বললো যে আচ্ছা বাসায় শুয়ে থাকো, তোমার আশা লাগবে না, আমি অসুস্থ, অসুস্থ আছে না, আসতে হবে না স্যার থাকেন, তার বেতন বাড়বেও না কমবেও না। আর এই লালন মিয়া সকাল 9টায় যায় বিকাল 5টায় আসে, সারাদিন কলেজে থাকে, তার বেতন কমবেও না বাড়বেও না। কিন্তু ব্যাংকে বাড়ে কমে। যেই ব্যাংক বেশি সার্ভিস দিবে লাভ হইলে তারা ইনসেনটিভ পাবে, আর যদি লস হয় লস। আচ্ছা, এই যে আমার বেতনটা আমি অনলাইনে সাবমিট করি, আইবাস প্লাস প্লাসে সাবমিট করি, তখন এটা যায় কোথায়, যায় প্রিন্সিপালের কাছে। প্রিন্সিপালের কাছে গেলে প্রিন্সিপাল দেখে সবগুলো ঠিক আছে কিনা, তখন প্রিন্সিপাল অ্যাপ্রুভ করে, অ্যাপ্রুভ করলে এটা চলে যায় কোথায়, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা যে তার কাছে চলে যায়, তখন সে মিলায় যে ঠিক আছে কিনা, যদি সবকিছু ঠিক থাকে তাহলে সে অ্যাপ্রুভ করে, সে অ্যাপ্রুভ করলে এটা চলে যায় বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংক থেকে আমার এখানে একটা মেসেজ আসে যে আপনার টাকা আজকে বাংলাদেশ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্রুভ হয়েছে, আগামীকালকে বাংলাদেশ ব্যাংক থেকে আপনার যে অ্যাকাউন্ট যে ব্যাংকে রয়েছে সেই ব্যাংকে ট্রান্সফার করা হবে। তখন আমার এটা আর একটা মেসেজ আসে যে সোনালী ব্যাংকে মুক্তাগাছা শাখায় আপনার টাকা ঢুকছে, তখন আমি গিয়ে টাকা তুলতে পারি। কিন্তু ব্যাংক কিন্তু এরকম না, ব্যাংক কিছুই লাগে না। ব্যাংক এটা হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যেমন বিশ্ববিদ্যালয় শিক্ষক, তাদের কিন্তু এরকম কিছুই করা লাগে না। তারা তাদেরকে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়কে সরকার 3,000 কোটি টাকা দিয়ে দেয়, যখন বাজেট করা হয় জুলাই মাসে, তখনই সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়কে 3,000 কোটি টাকা দিয়ে দেয় যে আপনি এই টাকাটা দিয়ে 1 বছর আপনার প্রতিষ্ঠান চালাবেন, ভিসির কাছে দিয়ে দেয়। কিন্তু আমরা সেরকম না, আমরা একেবারে সরকারি কোষাগার থেকে আসে। আর আমাদের এটা নিয়ন্ত্রণ করে এই যে এটা মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। পরবর্তীতে যাব আমরা, এগুলো লাগবে না, কিচ্ছু লাগবে না, চলে যাব সরাসরি 137-এ। 137-এ কি আছে, পিএসসি। আমরা সরাসরি চলে যাব 137। 137 হচ্ছে পিএসসি, বাস আর কিছু লাগবে না। 37-এর পরে আমরা চলে যাব 42-এ। 42-এ বলা হচ্ছে সংবিধান সংশোধন সম্পর্কে, তারপরে আর লাগবে না। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি নাকি কোন কোনগুলা পড়তে হবে। জি স্যার। ব- স্যার মানে রিসেন্ট একটা এক্সামের কোশ্চেন ছিল যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, হুম হুম। তাদের মানে এই সরকারকে সংবিধানের কোন অনুচ্ছেদের ক্ষমতা বলে বৈধ হুম, ঘোষণা করা হয়েছে? বৈধ ঘোষণা কিভাবে করবে, কারণ তত্ত্বাবধায়ক সরকার তো শেখ হাসিনা বাদ করছে অনেক আগে, তাহলে এটা বৈধ ঘোষণা করবে কিভাবে? কোন এটা করার কোনো, অনুচ্ছেদের ভিত্তিতে সেখানে কোশ্চেনে 106। 106। হ্যাঁ, সেটা কি স্যার? 106-এ সংবিধানের 106-এ যা বলা আছে সেটা ক্লিয়ার না, বুঝছো? সেটা ক্লিয়ার না, সেটা একমাত্র শেখ হাসিনাই জানে এটার মানে যে কি। এটা ক্লিয়ার না, এটা নিয়ে শত তোমার ইয়ে আছে, আহ, মানে আহ, মানে ইয়ে আছে আর কি, বিতর্ক আছে। 106 নিয়ে প্রচুর বিতর্ক। দেখো 106-এ কি লেখা আছে, 106-এ লেখা আছে এরকম: যদি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হইয়াছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে, যাহা এমন ধরনের ও এমন জনগুরুত্ব সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, তাহা হইলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করিতে পারিবেন। অর্থাৎ এমন কোনো সমস্যা যদি দেখা দেয় যে রাষ্ট্রপতি কোনো বিষয়ের সিদ্ধান্তের জন্য সুপ্রিম কোর্টের নিকট যাবেন,
তখন সুপ্রিম কোর্টের কাছে গেলে সুপ্রিম কোর্ট যা বলবে তাই। এখন বাংলাদেশের যে সরকার ব্যবস্থা, এটা কোন অবস্থায় যে আছে সেটা বলা হয় 106, কিন্তু 106টা তুমি ভালো করে দেখবা, তুমি এটা বুঝো কিনা, কিছু ক্লিয়ার কিছু আছে কিনা, যেখানে সরকার থাকবে, এতজন উপদেষ্টা থাকবে, তাদের মেয়াদ থাকবে এতদিন, এগুলো কিছু আছে কিনা দেখবা। মূল কথা, এই সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নাই, তবে নৈতিক ভিত্তি আছে। সাংবিধানিক কোনো ভিত্তি নাই, তবে নৈতিক ভিত্তি আছে। ঠিক আছে, 106টা তুমি পড়ে দেখো তো কিছু বুঝো কিনা। এখানে কিচ্ছু লেখা নাই, এখানে শেখ হাসিনা উল্টা পাল্টা লিখে থই দিছে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন কারো কোনো প্রশ্ন না থাকলে আজকে এই পর্যন্তই শেষ করি। আর সংবিধানের যদি বাকি কিছু থাকে সেটা সামনে, মানে বাকি বলতে তো এখন এগুলো আছে তোমার, ওই যে সংশোধন, 17টা সংশোধনী, সেটা সামনের ক্লাসে পড়ায় দিব। সংশোধনী প্লাস হচ্ছে সংবিধানের বৈশিষ্ট্যগুলা। 11টা বেজে গেছে, শেষ করে দিই নাকি? স্যার, মানে ওই ঐক্যমত্য কমিশন আর তাদের যে যে সংস্কার ধারাগুলো, সেগুলো একটা ক্লাস দিলে ভালো হয় স্যার। আচ্ছা, এটা এটা তোমরা হচ্ছে গ্রুপে আলোচনা করো, গ্রুপে আলোচনা করলে এটা ক্লাসটা আমি নিতে পারবো, অসুবিধা নেই। বুঝতে পারছো? গ্রুপে জি আলোচনা করো, স্যার। তারপরে দেখো জি স্যার। ওনারা বলে কিনা, তাহলে আমি নিব না, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে শেষ করি। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, এখানে